ধন্যবাদ জানাই। আজকে আমরা যে অহিংসা দিবস উদযাপন করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে উপস্থিত হয়েছে। শুধু পুরুষ নয়, মহিলারাও পুরুষের সাথে টেক্কা দিয়ে এখানে উপস্থিত হয়েছে। আজকের এই ভাঙড়ে অহিংসা দিবস উদযাপন হচ্ছে। পশ্চিমবাংলার কোন বিধানসভায় কোন বিধায়কের নেতৃত্বে বা কোন পার্টির নেতৃত্বে এটা হচ্ছে আমি বলতে পারবো না, তবে আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি, ভাঙড় পথ দেখায়। আজকে ভাঙড় কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ভাঙড়ে কোনো হিংসার জায়গা নয়। হ্যাঁ, গুটি কয়েক আছে রাজনৈতিক কারবারিরা, তারা চায় হিংসা করবে, তারা চায় রেডার কমপ্লেক্সের সামনে গিয়ে দুটো বোম মারবে, কিছু লোককে জড়ো করবে যাতে কোম্পানির কাছ থেকে কিছু টাকা তোলা যায়। তারা চায় কেউ বিজনেস করতে আসলে তাদেরকে ধমকাতে হবে, চমকাতে হবে, সেই জন্য ভাঙড়কে উত্তপ্ত করে রাখার জন্য। তাদের ভাঙড়ের মানুষ পাত্তা দেয় না, তাদেরকে ভাঙড়ের মানুষ প্রত্যাখ্যান করে। কিন্তু সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে তারা ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। তবে সেটা আর বেশি নয়, তাদের শেষ সময় হয়ে এসেছে। বন্ধুগণ, আজকে আমরা অহিংসার পথিক, স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট আইনজীবী মোহনদাস করমচাঁদ গান্ধীর আজকে আমরা জন্মদিবস উদযাপন করছি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, 2007 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর আইডিওলজি নিয়ে বিবেচনা করে তার চিন্তা ভাবনা কি ছিল, তিনি অহিংসার পথকে কেন বেছে নিয়েছিলেন, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে 2007 সালে জাতিসংঘ ঘোষণা করেছিল সাধারণ অধিবেশনের মাধ্যমে যে শুধুমাত্র অহিংসা দিবসটা ভারতবর্ষে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উদযাপন হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তাহলে জীবন এমন গড়ে তুলতে হবে, তাকে খুন করেছে, তাকে হত্যা করেছিল 1948 সালে, আর এটা চলছে 1924 সাল। এখনো পর্যন্ত তার নামে আমরা জয়ধ্বনি দিচ্ছি। এই জীবন আমাদের গড়ে তুলতে হবে, অন্যথায় জীবন আমরা যারা গড়ে তুলছি একে অপরের অধিকার কেড়ে নিয়ে হিংসা বিদ্বেষ করে, ছোট বড় কথা বলে, মানুষকে গালিগালাজ করে, অসংসদীয় ভাষা বলে জীবন গড়ে তুললে হয়তো কিছু সময় ক্ষমতার মসনদে থাকবে, তারপরে কিন্তু মানুষ তাকে কি করবে, প্রত্যাখ্যান করবে, অন্যথায় তার বিরুদ্ধে সমালোচনায় শুরু করবে। বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি আমাদের পক্ষ থেকে, আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে কিছু বাচ্চাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিব আজকে। কারণ আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি যে পেন, বই, খাতা, শিক্ষা না হলে এই ভাঙড়কে সম্পূর্ণরূপে হিংসা মুক্ত করা যাবে না। হিংসা মুক্ত করতে গেলে আমাদের এই কচিকাঁচা বাচ্চা থেকে শুরু করে যারা আমরা আছি, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কিভাবে সচেতন হব? যখনই শিক্ষা আসবে তখনই বিকাশ ঘটবে, আর বিকাশ ঘটলেই আমাদের মধ্যে এই চিন্তা ভাবনার পরিবর্তন হবে। হিংসা বিদ্বেষ যে ধরনের কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, সব থেকে আমরা মুক্তি পাবো, তার অন্যতম পথ হচ্ছে শিক্ষা। তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে অহিংসা দিবস উদযাপনের সাথে সাথে আমরা কিছু বাচ্চাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেব আমাদের সামর্থ্য অনুযায়ী। বলার অনেক আছে, আমার আগের বক্তা অত্যন্ত দুঃখের সাথে অনেক কথা বললেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টে এদের বিরুদ্ধেই মিথ্যাচার করা হচ্ছে। আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা, কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে, হিসেব চেয়েছে। আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার বিধায়ক ল্যাডের মাধ্যমে কত টাকা পেয়েছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত টাকায় কোথায় শিক্ষা, স্বাস্থ্য, মেয়ের বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি, সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেব। ভাঙড়ের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি, বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব। এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন? উনি এসে তো বড় বড় ভাষণবাজি করছে। ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা, আগে 80,000 ছিল, এখন ওটা বেড়ে 1,20,000 হয়েছে। আমি তো 1,20,000-এর 20 পয়সাও আমি নিই না, সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি।
কারণ ইতিপূর্বে ওনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য? এই অর্থের কেলেঙ্কারির জন্য। যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করবে? তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে তো বড় বড় নেতা আছে, সিভিক ভলেন্টিয়ার নেতা সেজে বসে আছে, আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে, কিন্তু নওশাদ সিদ্দিকীর কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সেজে আছে, কাক হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে। সময় বুঝলে এমন কাটি দিয়ে দেবো কিন্তু বিপদে পড়ে যাবে। আপনার এলাকায় আছে সিভিক ভলেন্টিয়ারের খাতায় নাম আছে, আবার তৃণমূলের নেতা, বড় বড় নেতা, বুঝতে পেরেছেন? সেগুলো সব আছে। হাই মাদ্রাসার কেস আছে, রেজিস্ট্রেশন বাতিলের কেসও আমার জানা আছে। মালিক ভাই, এখানে ঘটকপুকুর হাই মাদ্রাসার 1900 কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেস আমার জানা আছে। যেখানে ওই বিষয়ে যাই না, আমি রাজনীতিটা রাজনীতির মতো করতে চাই, ব্যক্তিগত আক্রমণে আমি যাই না। বন্ধুগণ, অনেক কথা বলছে নওশাদ সিদ্দিকী বিধানসভায় কি করেছে না করেছে। আর একটা যেটা আমি তার আগে বলি, এই যে 2026 2028 ও নিয়ে আমি একবারের জন্য ভাবি না। 2026-এ জিততে হবে, 2028-এ জিততে হবে, আমাকে ভোটে দাঁড়াতে হবে, ও নিয়ে ভাবি না। যতটুকু টাইম পেয়েছি আমি সেই টাইমটাকে ভাঙড়ের মানুষের সহ রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারছি হান না, এতটুকুই আমি ভাবি। আমি বলছি দম থাকলে আমি চ্যালেঞ্জ করছি, আপকামিং সেশন থেকে সায়নী ঘোষ শওকত মোল্লাদের উদ্দেশ্যে বলছি, ওদিকে আরাবুল সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা দিদিমণিকে বলুন, স্পিকার স্যারকে বলতে দিদিমণিকে, আমি এখান থেকে স্পিকার স্যারের উদ্দেশ্যে বলছি বিধানসভা টিভিটা চালু করে দেওয়া হোক, তাহলে ভাঙড়ের বিধায়ক ওখানে বসে চা খায় না, ভাঙড় সহ রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে। এবং শুধু তাই নয়, ওদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো ভাঙড়ের বিধায়ক করে ওরা দেওয়ার মতো সাহস রাখে না, মন্ত্রীরা বলতে জানে না, এমন কোশ্চেন করে ভাঙড়ের বিধায়ক, অনেক মন্ত্রী তার উত্তরে জানে না কি হবে, ওরা বিধানসভা টিভি চালু করে না, ওই রাতটা বাইরে এসে উগলাচ্ছে সায়নী ঘোষেরা, শওকত মোল্লারা, আরাবুলেরা। ও ভেবেছিল কি বলতো, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পিসাব বাড়ির ছেলে, ও কি করবে, আসবে সই করবে আর মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে। বুঝতে পারেনি না, ও বুঝতে পারেনি। এমন কোশ্চেন করে আপনাদের ভাঙড়ের বিধায়ক, বলে তৎক্ষণিক তো উত্তর দিতে পারে না, বলে লিখিত উত্তর দেব। বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন মন্ত্রীর কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না। রাখতে হবেই, সব স্বাভাবিক, স্বাভাবিক রাগ হবে। তো বুঝতে পেরেছেন, একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, কি বললাম, আপনাদের ভাঙড়ের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল, ওখানে সুযোগ পেতে হয়, অনেক অনেক ব্যাপার আছে, সেই বিতর্কে আমি যাব না, ওখানে গায়ে মানে গন্ধ বলবো না, ওখানেও একটা জায়গা আছে, হাত তুললেই হয় না, সুযোগ পাওয়ার দরকার। একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল, এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে 10 লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য। বুঝতে পেরেছেন তো কেন এত আমার উপরে রাগ? কই নন্দীগ্রামে গিয়ে তো হই হই করে না শওকত মোল্লা, কই আপনার মাথা ভাঙাতে গিয়ে তো হই হই করে না, বা আপনার হলদিয়াতে গিয়ে তো হই হই করে না, যেখানে বিজেপিরা জিতে আছে সেই সিটে গিয়ে দেখেছেন এদেরকে হই হই করতে, ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায়। আর এখানে নওশাদ সিদ্দিকীর কেনে বাঘের বাচ্চা হতে হবে, কারণ নওশাদ সিদ্দিকী তো পিছড়ে বর্গের মানুষের চোখ খুলে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী যে প্রশ্ন করছে এই উত্তর মিনিস্টাররা সহজে দিতে পারছে না। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলছে এটা কথাতে ওরা কাটতে পারছে না, ফলে কি করতে হবে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে হবে। সেই জন্য আমাকে কুলসিত করার চেষ্টা করছে, আমি এদের নিয়ে ভাবি না, কিন্তু এই প্রসঙ্গ তুল্য বলে আজকে বলছি, এই প্রসঙ্গ তুল্য বললে আজকে বলছি। আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে, আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো, আপনি তো ভাঙড়ের ভোট তো নেননি, জোর করে ভাঙড়ের গণনা কেন্দ্রে লুটে নিয়েছে, গণনা তো করতে দেয়নি, আমাদেরকে মারধর করে, সে আপনারা ভালো করে জানেন। তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে আছে, আপনি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন?
আপনারা জানেন কি জানেন না, ঘটকপুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে, ঘটকপুকুরের লাইন হওয়ার কথা আছে। সায়নী ঘোষের মনে এটা জানা নাই, তাই আজকে সায়নী ঘোষকে আমি এখান থেকে বলতে চাই, আপনি এরপরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন, স্পিকার স্যারকে বলবেন, স্পিকার স্যারের মাধ্যমে দেশের রেলমন্ত্রীকে বলবেন ঘটকপুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে, তাহলে জানবো আপনি ভাঙড়ের মানুষের কথা ভাবে। খোঁজ নিয়ে দেখুন উনি জানতেনই না। জানবে কি করে, জানবে কি করে? ও তো রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে, রিলে থাকার কথাও রিয়েলে আসছে, যে জানবে কি করে? বড় বড় কথা বলে, গুন্ডা মোস্তান ফেল হয়ে গেছে, এখন পুলিশকে কাজে লাগাচ্ছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমি ভাঙড় থানার সহ ক্যালকাটা পুলিশ ভাঙড় সাব ডিভিশনের আমি অধিকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। গত কয়েকদিন আগে ভাঙড়ে এক নেতা, তৃণমূলের নেতা কি বলেছে, পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই, এবার লাঠি ছুটাই ধরনের কথা বলেছে। আমি বলতে চাই, ভাঙড় থানার ওসিআইসি নয়, ভাঙড়ের ডিসি স্যারকে বলবো, আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান, পুলিশ নিরপেক্ষ থাকো, তারপরে বুঝিয়ে দেবে এরা কারা। পারবেন? ডিসি স্যারকে বলছি, আপনার পুলিশকে অপমান করে গেল, যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল, সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করবো আপনি বুঝিয়ে দেবেন। কারণ আমরা অত্যাচার সহ্য করার পরও আমরা পুলিশ জিন্দাবাদ বলি, ক্যালকাটা পুলিশ জিন্দাবাদ বলি, আর আপনারা যাদের হয়ে চাটুকারিতা করেন। ডিসি স্যার না করলেও ওসি স্যারেরা করেন, ওসি স্যার না করলেও বড় বড় মেধাবাবু তারাও করছে। কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই জাগলগাছিতে আমার মায়ের মাথা ফাটালো, আমার বোনের যারা মাথা ফাটালো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। তারপরও ও এসে কি বলে গেল, পুলিশের প্রতি আর ভরসা নাই। সত্যি আমি ভাবি এটাই, পুলিশদের কি খারাপ লাগে না? পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ করছে, আবার ওরাই ওকে গাল দিচ্ছে, বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে, সেটাও খারাপ লাগে না? হ্যাঁ, আবার আমি বলবো পুলিশ বন্ধুদেরকে একটু ভাবুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন। আমাদের উপরে এত অন্যায় অত্যাচারের পরেও আমরা কি বলি, বলি তো নাকি আমাদের পুলিশ জিন্দাবাদ। আমরা সমগ্র পুলিশকে কোনোদিন মুর্দাবাদ বলিনি, বরঞ্চ যারা পুলিশের সেজে অন্যায় করছে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিই। কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললি, আগামী দিনই বলবো, কারণ ওরা আমাদের বাইরে নয়, আমাদের পরিবারের তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। বন্ধুগণ, আজকের এই মহান দিনে আর এক মহান ব্যক্তির জন্ম হয়েছিল। আমরা জয় জওয়ান জয় কিষানের স্লোগান শুনেছিলাম না? 1965 সালে এই স্লোগান ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। সেই সময় যুদ্ধের সময় সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী জি, যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী, তারও আজকে জন্মদিন। আমরা এই মঞ্চ থেকে তাকে স্মরণ করি, আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজিকেও আমরা এখান থেকে স্মরণ করছি। মহাত্মা গান্ধী নামে আমরা জানি, এই মহাত্মা শব্দটি সংস্কৃত শব্দ, এর যে বিশ্লেষণ করলে অনেকটা যাবে। 1914 সালে দক্ষিণ আফ্রিকাতে এই মহাত্মার বেশি গুণগান হয়েছিল, পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাই আমি আপনাদের বলবো, মহাত্মা গান্ধীর একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই। এই বাণীটা শুনলে অনেক তোলাবাজি নেতার কিন্তু গায়ে লাগতে পারে। এটা বলবো, কারা শুনতে চান হাত তুলুন তো। আপনারা শুনতে চান? মহাত্মা গান্ধীর একটা বাণী আছে। মহাত্মা গান্ধী বলছেন, বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। বুঝতে পারছেন? বল প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হয়, তাদের একজন হয়ে উঠতে হয়। অনেকে ফাঁকতে পারে তো বাণীটা শুনে, তো ভয় দেখাচ্ছে না তো কি করছে, ডেকে ডেকে বলছে আইএসএফ থেকে ছেড়ে দে, তৃণমূলে চলে আয়, নালে মিথ্যা মামলা দেব। তাহলে নেতা হতে গেলে কি করতে হবে? আসতে হবে, বসতে হবে, উঠতে হবে।
আইএসএফ এর পার্টি অফিসে আসতে হবে, কথা বলতে হবে। ভোটের সময় আমি চলে গিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে। আমি পার্টি অফিসের ভেদাভেদ মানি না, কারণ ওরাও যারা পার্টি অফিস করেছে আমি ভাবি জনসাধারণের উপকারের জন্য, আইএসএফ এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য, তাদের কাছে চলে গিয়েছিলাম। সৎ সাহস আছে? আসতে গেলে শুধু মানে সাহসে, ওই সাহসের কথা বলছি না, মুখটাও তো পরিষ্কার রাখতে হবে। মুখে দুর্গন্ধ নিয়ে আসলে তো এই পার্টি অফিসে অ্যাক্সেস হবে না। ব্যাপারটা হচ্ছে এটাই। গতকালকে তিলোত্তমাকে নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায়, ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো? কেন এরাও তো বলছিল, এরাও বলছে তিলোত্তমার বিচার চাই, কেন তারা পৌঁছাতে পারলো না? কেন পৌঁছাতে? এইটাই হচ্ছে সৎ সাহসের ব্যাপার। তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে, তার ভিতরে কি চলছে, ভিতরে যেটা চলছে তাকে বাধা দিচ্ছে। আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে। আমরা বিচার চাইছি, রাজনৈতিক ঝান্ডা ধরেও বিচার চাইবো, সামাজিক ঝান্ডা ধরেও বিচার চাইবো। যেখানেই ডাকবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব। আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলেও ভিতরে ওরা কি চাইছে যে না, বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক দামাল ছেলেগুলো কি হবে, অ্যারেস্ট হয়ে যেতে পারে। আর এই বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আচ্ছা এটা করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই। এই আস্তে বাবু, বাবু একটু আস্তে। আমি এতটুকু বলতে চাই, সেই সাপ হয়ে কামড়ানো ওজা হয়ে ঝাড়া, এই গল্পটা আপনারা শুনেছেন তো? আমি বিধায়ক, বিরোধী দলের, আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে। আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরবো, যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো। এবার আপনারা বলেন ভাইজান, আমাদের এখানে ছোট গোয়ালিয়ার ব্রিজ, কাঠের ব্রিজ, তোমাদের কি বড়ালির কাঠের ব্রিজ, আরো যে সমস্ত কাঠের ব্রিজ গুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ, এগুলো কি আপনি জানিয়েছেন? যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে, আপনারা জেনে নেবেন। বলে রাখছি আপনাদের, ছোট গোয়ালিয়ার যে ব্রিজ, ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে, 80 লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে নওশাদ সিদ্দিকী বাধ্য করেছে বিধানসভাতে। এটা আছে না?